কি বলবো এইটা দেন। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আমি আছি সজীব হোসেন, তোমাদের সাথে ভূগোল বিষয়ে আলোচনা করব। তোমরা যারা এইচএসসি 2026 এবং 2027 সালের শিক্ষার্থী রয়েছো, তোমাদের জন্য আজকে এই ক্লাস। যাদের ভূগোল সাবজেক্ট রয়েছে তাদের জন্য আমরা একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের বা পুরা কোর্সের যে একটা ক্লাসগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আজকে ক্লাস নিব। আমি পড়ালেখার সাথে আজকে তোমাদের সাথে রয়েছি। তোমরা যে যেখান থেকে আজকের ক্লাসে আমাদের সাথে সংযুক্ত হয়েছো তোমরা একটু কমেন্টে জানাতে পারো কে কোন জায়গা থেকে আজকে বা কোন কলেজ থেকে আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছে। আমাদের ভূগোলের বিষয়ে কিন্তু যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে অংশ রয়েছে, আমরা এই অংশের যে বেসিক যে কনসেপ্ট রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করি। এর আগে আমরা দেখি যে আসলে আমরা কে কোন জায়গা থেকে আজকের ক্লাসে জয়েন করেছি এবং যারা আমাদের পূর্ববর্তী ব্যাচের স্টুডেন্ট ছিলা এবং যারা সামনে আমাদের ব্যাচে সংযুক্ত হবা বা প্রথমে আমাদের আজকের ক্লাসে সংযুক্ত হয়েছো, তোমাদের সাথে একটু পরিচিত হই। যে আমাদের যে ভূগোলের যে বিষয়টা আর কি, ভূগোল হচ্ছে এই বৈশ্বিক যে আলোচনাগুলো আর কি, যে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো এবং এই পৃথিবীতে মানুষের যে বিচরণ কিভাবে হলো, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আজকের ক্লাসগুলো আর কি। তোমরা যারা যেখান থেকে আজকের ক্লাসে জয়েন করেছো একটু কমেন্টে জানাতে পারো যে আসলে আমাদের ক্লাস বা আমাদের কথা এগুলো সম্পূর্ণ শোনা যাচ্ছে কিনা। আমি একটু ওয়েট করি যে তোমাদের জয়েন হওয়া পর্যন্ত, এবং তোমরা যদি আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাও তাহলে একটু কমেন্টে জানাবা যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ আর কি। আর যারা আমরা আজকে ক্লাসে সংযুক্ত হয়েছি একটু কষ্ট করে ক্লাসটা একটু শেয়ার করে দিই, যাতে হচ্ছে আমরা আরও স্টুডেন্টদের কাছে এই মানে ক্লাসটা আর কি যাতে পৌঁছাতে পারে আর কি। ওকে, রাসেল মোল্লা বলছে যে সে আমাদের হচ্ছে 21-22 সেশনে ছিল আর কি। আসলে এরকম আমাদের আরও অনেক স্টুডেন্ট রয়েছে যারা আমাদের পড়ালেখার সাথে সংযুক্ত ছিল এবং আমার স্টুডেন্টও ছিল আর কি। তোমাদের সকলের জন্য শুভকামনা, এবং যারা আজকে নতুন রয়েছে আর কি তোমাদের জন্য আসলে আমরা ভূগোল বিষয়ে আসলে একদম বেসিক যে ক্লাসগুলো রয়েছে এইগুলো বা বেসিক কোন অংশগুলো রয়েছে এগুলো নিয়ে এখন আমি আলোচনা করব। যদি আমরা ভূগোল প্রথম পত্রের কথা বলি, যেখানে মোট 10টা অধ্যায় রয়েছে। ভূগোল প্রথম পত্রে কিন্তু মোট 10টা অধ্যায় রয়েছে। এই 10টা অধ্যায়ের মধ্যে আসলে কোন টপিকসগুলো আসলে আমাদের হচ্ছে সবচেয়ে বেশি পড়া লাগবে আর কি, সেটা আমরা একটু দেখি। যে আমি যদি বলি ভূগোল প্রথম পত্রের ক্ষেত্রে ওকে, তোমরা যারা এইচএসসি 26 এবং 27 রয়েছো তোমাদের কিন্তু এখন এই সময়ে কিন্তু এখনো মনে হয় ক্লাস শুরু হয়নি, কিন্তু একটা ক্লাস শুরু হওয়ার আগে যে তুমি কোন সাবজেক্টটা নিচ্ছ, এই সাবজেক্টের মধ্যে কি আলোচনা রয়েছে, পরবর্তীতে এই সাবজেক্ট থেকে তুমি কোন ধরনের ইনফরমেশন পাবা এবং তোমার শিক্ষা জীবন শেষ করার পরেও তুমি এখান থেকে কি সুবিধা পাবা বা এখানে জানার মাধ্যমে তুমি কোন কোন বিষয় তোমার জ্ঞানকে বৃদ্ধি করবে সেই বিষয়টা কিন্তু জানা দরকার আর কি। আমি যদি এই যে ভূগোল প্রথম পত্রের ক্ষেত্রে যদি আমাদের যে আলোচনাগুলো রয়েছে আমরা যদি করি, যে দ্বিতীয় অধ্যায় যে পৃথিবীর গঠন,
আমাদের যে দ্বিতীয় অধ্যায়ের যে আলোচনা রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর গঠন অধ্যায়। তাহলে এইরকম যে আমাদের অধ্যায়গুলো কিন্তু 10টা অধ্যায় রয়েছে, যেমন দ্বিতীয় অধ্যায় হচ্ছে পৃথিবীর গঠন, তৃতীয় অধ্যায় রয়েছে যে ভূমিরূপ পরিবর্তন, চতুর্থ অধ্যায় রয়েছে বায়ুমণ্ডল এবং বায়ু দূষণ, পঞ্চম অধ্যায় রয়েছে জলবায়ুর উপাদান এবং নিয়ামক, ষষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চল এবং জলবায়ু পরিবর্তন, সপ্তম অধ্যায় বায়ুমণ্ডল, অষ্টম অধ্যায় সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা, এবং সর্বশেষে কিন্তু রয়েছে তোমার মানচিত্রের উপর অধ্যায় নিয়ে আর কি। এখন এই যে পৃথিবীর গঠন নিয়ে আমাদের ভূগোলের যে বিষয়টা দেখো, যে পৃথিবী, এই যে পৃথিবী বর্তমান যে গোলাকৃতির পৃথিবীর কথা আমরা জানি, এই পৃথিবী কি পৃথিবীর সৃষ্টি হওয়ার সময় কি এরকম ছিল? আসলে কিন্তু এরকম ছিল না। তাহলে পৃথিবী যখন সৃষ্টি করা হয় এটা কিন্তু একটা মানে উত্তপ্ত অবস্থায় ছিল, যে বাষ্পপিণ্ড অবস্থায় ছিল। তাহলে বাষ্পপিণ্ড অবস্থায় যখন ছিল আর কি, তখন কিন্তু এটা কি হয়েছে, যে বাষ্পপিণ্ড অবস্থা থেকে আস্তে আস্তে তাপগুলো বিকিরণ করার মাধ্যমে এই পৃথিবীর চারপাশে কিন্তু এই ধরনের যে কঠিন শিলা এর আস্তরণ কিন্তু সৃষ্টি হয়েছে। তাহলে কঠিন শিলার যখন আস্তরণ সৃষ্টি হয়েছে, দেন আস্তে আস্তে এবং ঘূর্ণায়ন গতির কারণে বর্তমান পৃথিবীর রূপ কিন্তু এরকম হয়েছে। এবং আমরা কোথায় বসবাস করতেছি? এই যে পৃথিবীর পৃষ্ঠে কিন্তু বসবাস করতেছি। এখন এই পৃথিবীর পৃষ্ঠে বসবাস করার ফলে আমাদের যে অর্থনীতি বলো, আমাদের যে বসতি বলো, আমাদের যে জলবায়ু বলো, সব কিছু কিন্তু মানুষের উপযোগী করে কিন্তু সৃষ্টি করা হয়েছে। এই যে মহাজগতের যে মহাকাশ রয়েছে, যে গ্যালাক্সি রয়েছে, আরো অন্যান্য যে 8টা গ্রহ রয়েছে, এইগুলোর মধ্যে পৃথিবীতে মানুষের বসবাস উপযোগী একমাত্র গ্রহটা হচ্ছে কিন্তু পৃথিবী। এই আমাদের পৃথিবীতে যে আমরা যদি বলা হয় এই পৃথিবীর গঠনটা আসলে কি রকম, ভূগোল যখন আমরা পড়ব বা ভূগোলের যে ভৌগোলিক অবস্থান, এগুলোর উপর ভিত্তি করে আমাদের এই যে পৃথিবীর যে ভৌগোলিক অবস্থানকে আমরা এইভাবে কিন্তু আলোচনা করা যেতে পারে, যে এইটা যে প্রথম যে অবস্থানে যে মানুষ বসবাস করে এবং এখানে কি রয়েছে, সমুদ্র রয়েছে, সেটাকে আমরা যে ভূত্বক, আমরা যে ভূত্বক বলি আর কি, যে অশ্মমণ্ডল আমরা যদি একটু লিখি যে এটাকে কয়টা অংশে, অশ্মমণ্ডলের ভিতরে আমাদের যে স্থলভাগ রয়েছে, যেমন সমভূমি রয়েছে, মালভূমি রয়েছে এবং পর্বত রয়েছে, এগুলোকে বলা হয় যে মহাদেশীয় ভূত্বক। এবং যে সমুদ্রের যে তলদেশ রয়েছে এগুলোকে কি বলা হয়, যে মহাসাগর। পৃথিবীর ভূ অভ্যন্তরে যে একদম উপর থেকে পৃথিবীর ঠিক মাঝ বরাবর কিন্তু এর বিস্তৃতিটা হচ্ছে, বা যদি বলি ব্যাসার্ধ কত, যে 6371 কিলোমিটার, যে 6371 কিলোমিটার পর্যন্ত কিন্তু পৃথিবীর এই যে বিস্তৃতিটা রয়েছে আর কি। অশ্মমণ্ডলের পরে দেখো কি রয়েছে, যে গুরুমণ্ডল রয়েছে, যে গুরুমণ্ডলের ভিতরে আবার 2টা অংশ রয়েছে, যে ট্রপোসীমা এবং নিপেসীমা। ক্রোমিয়াম যেমন ট্রপোসীমা, যে এখানে ক্রোপেসীমা রয়েছে এবং নিচে হচ্ছে নিপেসীমা রয়েছে, মানে ক্রোমিয়াম, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম, এই সকল উপাদান এক কথায় ভূ অভ্যন্তরের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান থাকার কারণে এদের কিন্তু এভাবে নামকরণ করা হয়। তারপরে দেখো যে কেন্দ্রমণ্ডলের ভিতরে কিন্তু তোমার সবচেয়ে বেশি পরিমাণে আছে লোহা, নিকেল, এগুলো রয়েছে, এই জন্য একে বলা হয় নিকেল আর কি। তাহলে এইভাবে কিন্তু ভূ অভ্যন্তরের নামগুলো কিন্তু করা হয়। তবে আমরা পৃথিবীতে বাস করি কিন্তু উপরে, কিন্তু ভূ অভ্যন্তরের মধ্যে কি পরিবর্তন ঘটছে এইগুলো কিন্তু আমরা দেখছি না। এইগুলো যেহেতু দেখছি না, এজন্য এগুলো আমাদের কাছে কিন্তু এত বেশি কিছু মনেও হয় না। কিন্তু আমরা যদি ভূ অভ্যন্তরের যে বিষয়গুলো দেখি, যে পৃথিবীর ভূ অভ্যন্তরের অংশগুলো আসলে কেমন আর কি, পৃথিবীর ভূ অভ্যন্তরের যে অংশগুলো, স্তরগুলো, সেটা কিন্তু টোটালি এইভাবে আর কি, টোটালি কিভাবে রয়েছে, এইভাবে কিন্তু রয়েছে আর কি। যেমন এটা হচ্ছে প্রায় বিস্তৃতি প্রায় 2000 ফুট। কত ফুট? যে 2000 ফুট। এর নাম কি? এটার নামটা কিন্তু এটা হচ্ছে পর্বত। এবং দেখো এখানে যে সমুদ্রের সমতলে যে একটা ভূমি থাকবে, সমুদ্রের সমতলে যে একটা ভূমি থাকবে, একে বলা হয় সমভূমি। কি বলা হয়? যে সমভূমি। এবং সমভূমির থেকে উঁচু যেটা রয়েছে তাকে বলা হয় যে মালভূমি।
এখন যদি বলা হয় যে বাংলাদেশে কি মালভূমি আছে, যদি বলা হয় যে বাংলাদেশে কি মালভূমি আছে কিনা, কিন্তু বাংলাদেশের যে ভূপ্রকৃতি এটার উপর ভিত্তি করে কিন্তু বলা যায় না যে বাংলাদেশে মালভূমি কিন্তু রয়েছে। দেখো এই যে সমুদ্র, এই যে সমুদ্র, এই সমুদ্রের মধ্যে বা এই সমতলে যে সমভূমি রয়েছে, এই সমভূমিতে কিন্তু যদি বাংলাদেশের ভূমিরূপের কথা বলি, বাংলাদেশের প্রায় 80%, কত পার্সেন্ট, প্রায় 80% ভূমি কিন্তু সমভূমির মধ্যে রয়েছে। এর বাদ বাকি যে সকল পাহাড়ি অঞ্চল রয়েছে এইগুলো কিন্তু বাংলাদেশের ভূমিরূপের ভিতরেও কিন্তু কিছুটা রয়েছে। তাহলে আমরা যদি পৃথিবীর বাইরের যে ভূমিরূপের কথাগুলো বলি, সেখানে দেখব যে সমভূমি রয়েছে। কি রয়েছে? সমভূমি রয়েছে, যেইগুলো সমভূমির উপরে ভিত্তি করে পৃথিবীতে কিন্তু এই যে মানুষের চলাচল, মানুষের ব্যবসা বাণিজ্য, সব জায়গায় বসতি, এইগুলো কিন্তু সৃষ্টি হয়ে থাকে আর কি। আর এই যে মালভূমিটা হচ্ছে অধিকাংশ সমভূমি থেকে কিছুটা উঁচু, কিন্তু পর্বত বা পাহাড় থেকে হচ্ছে নিচু, এ ধরনের ভূমিকে কি বলা হয়? মালভূমি। এই মালভূমিটা হচ্ছে বাংলাদেশের মধ্যে কিন্তু মালভূমিটা নাই, কারণ বাংলাদেশের যখন সৃষ্টি হয় হিমালয়ের পাদদেশ ভূমি থেকে যে সকল নদী ধারা বয়ে এসেছে, এই নদীতে পলিগুলো আস্তে আস্তে এই বাংলাদেশের ভূমিতে আসার পরে কিন্তু এই বাংলাদেশের কিন্তু ভূমিরূপ কিন্তু একটা সমভূমি সৃষ্টি হয়েছে, কিন্তু মালভূমি সৃষ্টি হতে পারেনি। তারপরে সর্বোচ্চ একটা উচ্চতা বিশিষ্ট প্রায় 2000 ফুট বা মানে 600 মিটারের মতো উচ্চতা এই ভূমিকে বলা হয়েছে সমভূমি। পর্বত বলা হয় আর কি। পর্বতটা হচ্ছে অনেকটা খাড়া বিষয় এইগুলো আর কি। পর্বতটা কিন্তু অনেকটা খাড়া হয় আর কি। পর্বতটা হচ্ছে অনেকটা খাড়া হয়। এরকম উপর ভিত্তি করে আমাদের পাঠ্যপুস্তকের ভিতরে 5 ধরনের পর্বতের কথা বলা হয়েছে। এ ধরনের কত ধরনের পর্বতের কথা বলা হয়েছে? 5 ধরনের পর্বতের কথা বলা হয়েছে, যেখানে আমাদের যদি আমরা লিখি যে 5 ধরনের পর্বতের কথা, যেমন ভঙ্গিল পর্বত, ভঙ্গিল পর্বত রয়েছে, আগ্নেয় পর্বত রয়েছে, চ্যুতিস্তূপ পর্বত রয়েছে, ল্যাকোলিথ পর্বত, ক্ষয়জাত পর্বত। তাহলে এই যে আমাদের পর্বত বলতে কি বোঝায়? আমাদের চাকরি পরীক্ষার কথা বলো বা আমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি বলো বা আমাদের একাডেমিক যে বিষয়গুলো রয়েছে, এখানে কিন্তু দেখলে আমরা বুঝি যে এই যে পর্বতগুলো সম্পর্কে কিন্তু আলোচনা হয়। এখন যদি বলি এই যে এই পর্বত, এই যে 5 প্রকারের যে পর্বত রয়েছে, আসলে এই 5 প্রকারের পর্বতগুলো আসলে কিভাবে সৃষ্টি হয়, আমরা যদি প্রথমে যদি ভঙ্গিল পর্বতের কথা বলি, এই যে আমরা পৃথিবীতে সবচেয়ে বড় বড় যে পর্বতগুলো রয়েছে, এই পর্বতগুলো সবই হচ্ছে ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বতগুলো কিভাবে, মানে ভাঁজ বিশিষ্ট হয়ে সৃষ্টি হয়েছে। ভঙ্গিল পর্বতগুলো হচ্ছে ভাঁজ বিশিষ্ট হয়ে সৃষ্টি হয়েছে, এবং এই পর্বতগুলোর মধ্যে তোমার কি রয়েছে, যেমন এই পর্বতের ভিতরে জীবাশ্ম জ্বালানি রয়েছে। পর্বতের ভিতরে কি রয়েছে? জীবাশ্ম জ্বালানি রয়েছে। মানে কি, যে যখন এই পর্বতটা সৃষ্টি হয় তখন এই পর্বতের ভিতরে তোমার এই যে গাছের গুলি বা বিভিন্ন জীবজন্তুর মৃতদেহ, এইগুলোর ভিতরে থাকার ফলে এখানে যে খনিজ সম্পদের কথা বলি না আমরা, যে খনিজ সম্পদের কথা বলি, এই যে খনিজ সম্পদের যে কথা রয়েছে, এই খনিজ সম্পদ কিন্তু অধিকাংশই ভঙ্গিল পর্বতের মধ্যে কিন্তু থাকে। এইগুলোর ভিতরে আমরা কি দেখি, দেখুন এশিয়ার হিমালয় পর্বত, উত্তর আমেরিকার রকি পর্বত, ইউরোপে রয়েছে আন্দিস পর্বত, দক্ষিণ আমেরিকায় রয়েছে আন্দিস পর্বত, ইউরোপে রয়েছে আল্পস পর্বত। তাহলে এই যে বৃহৎ বৃহৎ পর্বত কিন্তু আমরা এই ভঙ্গিল পর্বতের মধ্যে কিন্তু দেখতে পাই। তারপরে কি রয়েছে? আগ্নেয় পর্বত রয়েছে। দেখো আগ্নেয় পর্বতটা কি, যে আগ্নেয় পর্বত মানে কি, যে সকল শিলা রয়েছে, যে শিলাটা হচ্ছে রূপান্তরিত হয় আর কি। পাললিক শিলা রয়েছে, আগ্নেয় শিলা রয়েছে এবং রূপান্তরিত হয়। তাহলে এই যে আগ্নেয় পদার্থ, যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে পৃথিবীতে যে সকল পর্বতের গুলো সৃষ্টি হয়েছে, যেমন ভূ অভ্যন্তরের মধ্যে যেমন বিভিন্ন জায়গায় এই যে গলিত ম্যাগমাগুলো আছে, পৃথিবীর অভ্যন্তরে গলিত ম্যাগমাগুলো রয়েছে। এই ম্যাগমাগুলো কি হয়, যে ভূ অভ্যন্তরে ভেদ করে, ভূ অভ্যন্তরে যেখানে ফাটল দিয়ে আর কি বের হয়ে এই স্থানে এক ধরনের কিন্তু
স্তূপ আকারে কিন্তু পর্বতের সৃষ্টি করে। এই ধরনের পর্বতকে কি বলা হয়? আগ্নেয় শিলা বলা হয় বা আগ্নেয় পর্বত বলা হয়। আগ্নেয় পর্বত যেমন ইতালির ভিসুভিয়াস পর্বত রয়েছে, তারপরে তোমার জার্মানির ব্ল্যাক ফরেস্ট রয়েছে, এইগুলো কিন্তু তোমার এই আগ্নেয় পর্বতের এক একটা উদাহরণ রয়েছে। দেন আগ্নেয় পর্বত, তারপরে চ্যুতিস্তূপ পর্বতও রয়েছে এই স্থানে। যে চ্যুতিস্তূপ পর্বতগুলো আসলে কিভাবে সৃষ্টি হয়, যে চ্যুতিস্তূপ পর্বতগুলো যে তোমার ধরো মনে করো যে বৃহৎ যে ভূমি রয়েছে, এই ভূমিটার মাঝ বরাবর হঠাৎ কোনো ফাটল বা চ্যুতি হবে আর কি, যেমন আমরা ভূমিকম্প বলি, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কথা বলি, এইগুলোর ফলে যখন এই যে চ্যুত হয় মানে কি বিচ্যুত হয় আর কি, তখন একটা ভূমি বা একটা অংশ উদিত হয় এবং আরেকটা অংশ নিচে নেমে আসে। আর এটাকেই যে উঁচু হওয়ার কারণে একে বলা হয় হচ্ছে চ্যুতিস্তূপ পর্বত। এ ধরনের আমাদের আরো পর্বত রয়েছে যে চ্যুতিস্তূপ পর্বতের চ্যুতিস্তূপ পর্বত, এবং এরপরে কিন্তু যেটা রয়েছে ল্যাকোলিথ পর্বত রয়েছে। যে ল্যাকোলিথ পর্বত ঠিক একই রকম, যে শিলাগুলো পৃথিবীর ভূ অভ্যন্তরে যে শিলা অনেক সময় তোমার কি হয় যে বের হতে পারে না, ভূমির অভ্যন্তরে এটা ম্যাগমাগুলো বের হতে পারে না কঠিন শিলা থাকার কারণে। দেন এটা কি হয়, গম্বুজ আকৃতির যে এক ধরনের ভূমিগুলো সৃষ্টি হয়, এটা হচ্ছে ল্যাকোলিথ পর্বত। আর এই পর্বতগুলোর মধ্যে পৃথিবীতে কিছু অংশ রয়েছে যেটা কি হয় যে ভূ অভ্যন্তরের থেকে আর কি, বা পৃথিবীর সূর্যের তাপ, বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি, এগুলোর ফলে কি হয়, এই যে যেখানে উঁচু ভূমি রয়েছে এই উঁচু ভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে যে ভূমিটা থাকে তাকে বলছে ক্ষয়জাত ভূমি বলা হয় বা ক্ষয়জাত পর্বত বলা হয়। তাহলে এইভাবেও কিন্তু আমাদের এই যে পর্বত বা এই অংশগুলো কিন্তু পৃথিবীতে সৃষ্টি হয়েছে। তাহলে আমরা এই যে পৃথিবীতে ভূমিরূপের অংশগুলো দেখলাম, এখন যদি বলি যে বাংলাদেশের ভূমিরূপ কি রকম, ভূগোলের ক্ষেত্রে যদি বলি যে বাংলাদেশের ভূমিরূপগুলো আসলে কি হয়, সে বিষয়গুলো যদি দেখি, যে বাংলাদেশের যে ভূমিরূপ, যে আমাদের আলোচনা, আমি আজকে ডিটেলস আলোচনা করতেছি না, কিন্তু আমাদের ভূগোলের মধ্যে যে আসলে বেসিক যে বিষয়গুলো আলোচনা করা দরকার বা বেসিক যেগুলো আমাদের জানা দরকার সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। যে বাংলাদেশের যে ভূমিরূপ নিয়ে এখন আলোচনা করি, যে বাংলাদেশের আসলে ভূমিরূপ আসলে কেমন আর কি। বাংলাদেশের ভূমিরূপ আমি যদি ছোট্ট করে যদি বাংলাদেশের মানচিত্র অঙ্কন করি, তাহলে দেখি আচ্ছা, এটা একটু বেশি চ্যাপ্টা হয়ে গেল, অবশ্য আমাদের এটা একটু নিচে নামাইতে হবে। দেখো এটা হচ্ছে বাংলাদেশ, তাই না? বাংলাদেশের এই যে ভূমিরূপটা আর কি, এই বাংলাদেশের যে উপরে যে ভারতের যে হিমালয় পর্বত রয়েছে, কি রয়েছে, হিমালয় রয়েছে। এই হিমালয়ের পাদদেশ অংশ থেকে যে ভারতের মধ্য দিয়ে যে বাংলাদেশের যে এখানে হচ্ছে কি রাজশাহীর ভিতর দিয়ে যে তোমার গঙ্গা থেকে, এখানে গঙ্গা থেকে এই যে পদ্মা আসলো, তারপরে ব্রহ্মপুত্র নদ কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করে আসলো, এবং সিলেটের যে নদীগুলো আর কি। তাহলে এই যে নদীগুলো আর কি, এই যে নদীর এই অংশগুলো বা এই নদীর বিধ্বস্ত এই অংশগুলো যখন বাংলাদেশের মধ্য দিয়ে আসলো আর কি, এই নদী দিয়ে কি করা হয়, প্রতিনিয়ত পলিগুলো জমা হয়। এই পলিগুলো জমা হওয়ার পরে এই স্থানে কিন্তু তোমার আস্তে আস্তে ভূমিরূপগুলো সৃষ্টি হয়েছে, যেটা বদ্বীপ সৃষ্টি হয়েছে। তবে সর্বোপরি যদি বলি বাংলাদেশের এই যে ভূমিরূপ কে মোট তিনটা অংশে ভাগ করা হয়। একে বলা হয় যে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। কি বলা হয়, দেখো টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ রয়েছে, সাম্প্রতিককালের
দেখো এই যে টারশিয়ারি যুগের পাহাড়গুলো কোনগুলো, এই যে বাংলাদেশের যে তোমার হচ্ছে এই যে বাংলাদেশের যে সেভেন সিস্টারের যে অংশ এবং এই যে স্থানে যে মায়ানমার রয়েছে, এই মায়ানমারের এই স্থানে হচ্ছে যে আরাকান পর্বত রয়েছে, আরাকান পর্বত রয়েছে। এই স্থানে যে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের যে পাহাড়, এই স্থানে আবার রয়েছে হচ্ছে ত্রিপুরা রয়েছে ভারতের, এই যে ত্রিপুরার পাহাড় রয়েছে এবং এই যে সিলেটের যে সিলেট বিভাগের যে পাহাড়গুলো রয়েছে আর কি। দেখো বাংলাদেশের একদম পূর্ব দিকে যে পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়গুলো হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়কে বলা হয় আর কি। টারশিয়ারি যুগের সময় কি করা হয়, যখন এই যে ভূমিগুলো সৃষ্টি হয়, যে অভ্যন্তরের ভিতরে আমরা জানি যে প্লেটগুলো চলাচল হয়, এই প্লেট চলাচলের সময় প্লেটগুলো একটা আরেকটার সাথে ধাক্কা লাগে, দেন সেই সময় সেই জায়গায় কিন্তু এই ধরনের ভূমিগুলো সৃষ্টি হয় আর কি। সেই হিসেবে কিন্তু চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের যে তোমার যে জায়গাটা যে আমরা পাহাড় বর্তমানে দেখি যে তোমার হচ্ছে তাজিংডং, বিজয়, কিউক্রাডং, এই যে পাহাড়গুলো আমরা দেখি, এগুলো কিন্তু এই পার্বত্য চট্টগ্রামে কিন্তু সৃষ্টি হয়েছে, যেটা আরাকান পর্বতের একদম কাছে আর কি। তারপরে ত্রিপুরার কিছু পাহাড় রয়েছে এবং সিলেটের যে পাহাড় রয়েছে, এগুলো হচ্ছে তোমার এই টারশিয়ারি যুগের পাহাড়ের মধ্যে রয়েছে তিনটা অংশ। আর প্লাইস্টোসিন কালের যে সোপান রয়েছে, যে প্লাইস্টোসিন কালের যে সোপান, এই যে এখানে তোমার কি রয়েছে যে বরেন্দ্রভূমি, যে বরেন্দ্রভূমি কি যে সিলেট ওই তোমার রাজশাহী বিভাগের যে অঞ্চলগুলো রয়েছে, যে জেলাগুলো রয়েছে, সেটা হচ্ছে তোমার বরেন্দ্রভূমির অংশের ভিতরে। এবং এই যে মধুপুর এবং ভাওয়ালের গড়, যে মধুপুর এবং ভাওয়ালের গড়, এবং এই যে কুমিল্লার, এখানে কুমিল্লা রয়েছে, কুমিল্লার হচ্ছে লালমাই পাহাড়, এগুলোকে হচ্ছে তোমার যে এই যে প্লাইস্টোসিন কালের সোপানের সৃষ্টি হয়েছে। তাহলে এই দেখো যে বাংলাদেশে যে মধুপুর এবং ভাওয়ালের গড়, তাই না? তাহলে এই যে বাংলাদেশের মধুপুর এবং ভাওয়ালের গড় রয়েছে, মধুপুর কোথায় রয়েছে? মধুপুরটা হচ্ছে যে বাংলাদেশের যে তোমার টাঙ্গাইল জেলা এবং ময়মনসিংহ জেলা, এই যে বাংলাদেশের যে টাঙ্গাইল জেলা এবং যে ময়মনসিংহ জেলা রয়েছে, এই টাঙ্গাইল জেলা এবং ময়মনসিংহ জেলায় হচ্ছে মধুপুরের গড় সৃষ্টি হয়েছে। এবং গাজীপুর জেলা এবং যে ঢাকা জেলা রয়েছে, এই গাজীপুর জেলা এবং ঢাকা জেলায় হচ্ছে ভাওয়ালের গড় সৃষ্টি হয়েছে। এখন কেন? কারণ এই যে টারশিয়ারি যুগের এই যে প্লাইস্টোসিন কালের সোপান যেমন সৃষ্টি হয়, এখানে হচ্ছে তোমার মানে পাতা ঝরা বৃক্ষ সৃষ্টি হয়েছে। মনে রাখবা যে এই যে চট্টগ্রাম, সিলেট, এই সকল অঞ্চলে যে সকল বৃক্ষ চিরহরিৎ বৃক্ষ, কিন্তু এই অঞ্চলগুলোর যে বৃক্ষ, এগুলো হচ্ছে পাতা ঝরার বৃক্ষ আর কি, চিরহরিৎ পাতা ঝরার বৃক্ষ হয়েছে। তারপরে কুমিল্লার লালমাই পাহাড় কিন্তু রয়েছে। এই জাস্ট এই কয়টা অংশ ছাড়া পুরা বাংলাদেশের 80% ভূমি কোন অংশের ভিতরে? যে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, যেমন এই যে তোমার হচ্ছে পাদদেশীয় পলল সমভূমি রয়েছে বাংলাদেশে। কি রয়েছে? যে পাদদেশীয় পলল সমভূমি রয়েছে, যেখানে আমরা সিলেট জেলা, দিনাজপুর জেলা, রংপুর জেলা, এই সকল জেলা হচ্ছে তোমার এই হিমালয়ের পাদদস্ত ভূমিতে কিন্তু সৃষ্টি হয়েছে আর কি। তারপরে আমাদের এই যে বদ্বীপ বলি না, পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? বাংলাদেশ। বাংলাদেশকে কেন বদ্বীপ বলা হয়? এইটার কারণেই বলা হয় যে এই যে গঙ্গা নদী, তারপরে হচ্ছে পদ্মা নদী। তাহলে এই যে গঙ্গার পদ্মা নদী, তারপরে যমুনা নদী, মেঘনা নদী, এদের অববাহিকায় এদের যখন পলি জমতে এই স্থানে নদীর যে তোমার যে একটা ফ্লো, এটা যখন বন্ধ হয়ে যায়, তখন এই স্থানে কি হয়? বদ্বীপ সৃষ্টি হয়। ঠিক এইভাবে ভারতের যে ভাগীরথী নদী রয়েছে, যে এই যে ভারতের যে ভাগীরথী নদী রয়েছে, এই ভাগীরথী নদীর পশ্চিমে এবং এই যে পদ্মা এবং যমুনা, এদের পাশে এই ভূমিতে এক ধরনের বদ্বীপ সৃষ্টি হয়েছে। কিছু মৃতপ্রায় বদ্বীপ রয়েছে, কিছু মানে এখনো সক্রিয় বদ্বীপ রয়েছে। কারণ এই যে কুষ্টিয়া জেলা, তারপরে এই যে সাতক্ষীরা জেলা, এই সকল জেলাতে এখন প্রায় মৃতপ্রায় বদ্বীপ, কারণ এখানে কিন্তু তোমার এই নদীর ফ্লোটা কিন্তু কমে গেছে এই কারণে আর কি। তাহলে এই যে এত সময় পর্যন্ত আমাদের যে দ্বিতীয় অধ্যায়ের যে পৃথিবীর গঠন আলোচনা, এইগুলো কিন্তু আমরা বাংলাদেশের ভূমিরূপ সহ পৃথিবীর অভ্যন্তর এবং পৃথিবীর মানে বাইরের ভূমিরূপ সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করলাম আর কি। আমরা অধ্যায়ভিত্তিক আলোচনা করতেছি আর কি। এখন আমি দেখতে পাচ্ছি প্রীতি বিশ্বাস রয়েছে, প্রীতি বিশ্বাস
বিশ্বাস হচ্ছে আমাদের স্টুডেন্ট ছিল আর কি, সে এখন মানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আছে আমার যতটা মনে হয় আর কি। দেখো ওর মতো হচ্ছে তোমরাও যারা আছো আর কি, তোমরা অবশ্যই একটা সময় আমাদের সাথে ছিলে আর কি, এবং তোমরা এখন বর্তমানে বিশ্ববিদ্যালয়ে রয়েছো আর কি। এরকম ভালো লাগে আর কি, অনেকেই তোমরা যারা আমাদের সাথে ক্লাসগুলো করেছো আর কি, দেন তার পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে গিয়েছো, তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তোমরা আসলে ক্লাসে স্টুডেন্ট অনেক কম, আসলে অ্যানাউন্সমেন্টস মানে অনেক পরে করা হয়েছে, এই কারণে আর কি স্টুডেন্টগুলো কম রয়েছে। তারপরেও আমরা ধারাবাহিক যে আলোচনাগুলো রয়েছে আমরা সেইগুলো একটু করি। ওকে, তারপরেও আমাদের একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে যে আমাদের পড়ালেখার পক্ষ থেকে আর কি তোমাদের যে 26-এর যে তোমাদের যারা এইচএসসি যারা 26-এ রয়েছে তাদের কিন্তু টেস্ট প্রিপারেশন ব্যাচ কিন্তু চালু হয়েছে। তোমাদের কিন্তু টেস্ট প্রিপারেশন কিন্তু ব্যাচ চালু রয়েছে আমাদের এখানে। ব্যবসায় শিক্ষা এবং মানবিক যে বিভাগ রয়েছে এখানে সকল বিষয়গুলো কিন্তু পড়ানো হয়, যে আমাদের ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগের সকল বিষয় কিন্তু যারা 26-এ রয়েছে তাদের কিন্তু টেস্ট প্রিপারেশন ব্যাচ কিন্তু অলরেডি চালু হয়েছে। তোমরা আমাদের কোর্সে কিন্তু এনরোল করতে পারো আর কি। তারপরে আমাদের যারা 27-এর ব্যাচ রয়েছে, তোমরা যারা একদম ফ্রেশার আর কি, যে একদম নতুন রয়েছে, তোমরা 27 সালে যারা রয়েছো তোমাদের জন্য কিন্তু অ্যাডভান্স ব্যাচ চালু রয়েছে 6.0-তে। আমাদের এই অ্যাডভান্স ব্যাচেও কিন্তু ব্যবসা এবং মানবিক শিক্ষায় কিন্তু ভর্তি চলছে, যেখানে আমরা সকল বিষয় কিন্তু পড়াবো। আমাদের পড়ালেখায় যে দক্ষ যে টিচার্স প্যানেল রয়েছে, এই টিচার্স প্যানেলের মাধ্যমে কিন্তু আমরা এই পুরা কোর্সের কিন্তু একটা কোর্স প্ল্যান আমরা সাজিয়েছি, যেখানে তোমরা কিন্তু এখান থেকে কিন্তু সকল মানে তোমাদের ব্যবসায় শিক্ষা মানবিক শিক্ষার সকল কিন্তু কোর্স মানে সাবজেক্ট কিন্তু পড়ানো হবে আর কি। তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই কিন্তু এই কোর্সে তোমরা এনরোল হবে আর কি। এবং তোমরা তো হবাই, সাথে হচ্ছে তোমাদের সাথে তোমাদের যারা বন্ধুরা রয়েছে, তোমাদের কলেজে যে যারা রয়েছে তাদেরকেও কিন্তু তোমরা ইনভাইটেশন দিতে পারো আর কি। এখন আমরা যদি আলোচনা করি যে আমরা তৃতীয় অধ্যায়ে আলোচনা করি যে ভূমিরূপ পরিবর্তন, যে ভূমিরূপ পরিবর্তন। দেখো এই যে ভূগোলের ভিতরে আমরা যে ভূগোল আলোচনা করতেছি, ভূগোল আলোচনার ভিতরে আমরা দ্বিতীয় অধ্যায়ের ভিতরে কি পড়লাম, যে পৃথিবীর গঠন অধ্যায় পড়লাম, যে পৃথিবীর গঠন কিভাবে হয়েছে। এখন ভূমিরূপ পরিবর্তনের মধ্যে যে ভূমিটা আসলে কিভাবে পরিবর্তন হয়, যে আমাদের এই যে পৃথিবীতে ভূমির পরিবর্তনটা কিভাবে হয়, এই পরিবর্তন দুইভাবে হয়। কতভাবে হয়? দুইভাবে হয়। একটা যদি আমরা বলি যে আকস্মিক পরিবর্তন, আকস্মিক পরিবর্তন, আর একটা হচ্ছে ধীর পরিবর্তন। তাহলে এই যে আকস্মিক পরিবর্তন এবং ধীর পরিবর্তন, দেখো এই যে কোনো কিছুর পরিবর্তনের যে একটা ধারা, এটা কিভাবে হয়, যখন কোনো কিছুর পূর্বাভাস পাওয়া যায় না, হঠাৎ করে কোনো ভূমির পরিবর্তন হলো, তাকে বলা হয় আকস্মিক পরিবর্তন। আর ধীর পরিবর্তন যেটা আস্তে আস্তে করে হয় সেটা। আকস্মিক পরিবর্তনের মধ্যে কি কি রয়েছে, যেমন আমরা বলতে পারি যে ভূমিকম্প, এই যে ভূমিকম্প আমরা এটা আকস্মিক পরিবর্তনের মধ্যে পড়ে। যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, তারপরে সুনামি। তাহলে আমরা আগে আকস্মিক পরিবর্তনের যে অংশটা রয়েছে এইগুলোর আলোচনা বা এগুলোর যে বিষয়গুলো রয়েছে এইগুলো যদি দেখি, এটা কিরকম। দেখো ভূমিকম্প কোন জায়গা থেকে হয়, যে পৃথিবীর ভূ অভ্যন্তরে কিন্তু পৃথিবীর যে ভূ অভ্যন্তরে যখন কোনো পরিবর্তন পূর্বাভাস ছাড়াই ভূমির রূপ হঠাৎ করে যখন কেঁপে ওঠে, তখন কিন্তু এই ভূমিকম্পগুলো সৃষ্টি হয় আর কি। তাহলে এই যে ভূমিকম্প ক্ষেত্রে কি হয়, যে তোমার যে
রিক্টার স্কেলের মাধ্যমে বা সিসমোগ্রাম যন্ত্রের মাধ্যমে কিন্তু এই ভূমিকম্প কিন্তু মাপা হয় আর কি। এই ভূমিকম্পের ফলে পৃথিবীতে তোমার যে সকল ভূমিধস হয়, তোমার বিল্ডিংগুলো ধ্বংস হয়ে যায়, রাস্তাঘাটগুলো ধ্বংস হয়ে যায়, কোনো ধরনের কিন্তু মানে সুফল এক কথায় এটা কিন্তু নাই। কারণ তোমার ভূমির সর্বোচ্চ ক্ষতি কিন্তু এই ভূমিকম্পের মাধ্যমে হয়, যেটার কোনো পূর্বাভাস দেওয়া যায় না। এরকম পৃথিবীতে অধিক ভূমিকম্প প্রবণ রয়েছে, যেমন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূমিকম্প প্রবণ অঞ্চল, তারপরে তোমার এই মধ্য আটলান্টিক অঞ্চলেও কিন্তু ভূমিকম্প প্রবণ অঞ্চল রয়েছে। ভারত সাগরীয় অঞ্চল হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চল। এবং জাপানের কথা জানো যে জাপানে এত দ্বীপ রাষ্ট্র, এখানে তোমার প্রতি বছর ছোটখাটো কিন্তু ভূমিকম্প লেগেই থাকে আর কি। এখন আগ্নেয়গিরির অগ্নুৎপাতটা কি? যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতটা হচ্ছে আগ্নেয় পর্বতের মতোই আর কি। পৃথিবীর ভূ অভ্যন্তরে যে গলিত ম্যাগমাগুলোর যে রয়েছে, যেটা প্রচণ্ড চাপ এগুলোর মাধ্যমে কিন্তু ভূ অভ্যন্তরে থাকে, কিন্তু যখন এই যে প্লেটগুলো চলাচল হয় এইগুলোর সময় এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত কি হয়, ভূ অভ্যন্তরে বের হয়ে আসে। দেন এইভাবে কিন্তু এই স্থান দিয়ে কিন্তু আগ্নেয়গিরির অগ্নুৎপাত হতে পারে, আগ্নেয়গিরিগুলো অগ্নুৎপাত হয় আর কি। এটাকে বলা হয় আগ্নেয়গিরির অগ্নুৎপাত। এটাও কিন্তু মানে বাইরের থেকে বোঝা যায় না বা বলা যায় না আর কি। এই ভূমিরূপ যখন সৃষ্টি হয়, এখনো প্রায় সক্রিয় আগ্নেয়গিরির অগ্নুৎপাত রয়েছে, মৃতপ্রায় অগ্নুৎপাত রয়েছে। যেমন ইতালির ভেসুভিয়াস রয়েছে, যেখানে সক্রিয় আগ্নেয়গিরি অগ্নুৎপাত আর কি, ইতালির ভেসুভিয়াস রয়েছে আর কি। এভাবে কিন্তু আগ্নেয়গিরির অগ্নুৎপাতগুলো হয় আর কি। কিন্তু আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ক্ষেত্রে মনে রাখবা যে দুইটা কাজ হয়, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কি হয়, দেখো ভূ অভ্যন্তরে যে ম্যাগমাগুলো আছে এইগুলো তোমার অনেকটা কিন্তু ভূ অভ্যন্তরে যে সকল খনিজ সম্পদ রয়েছে, এই খনিজ সম্পদ কিন্তু এটাকে ভেদ করে কিন্তু বাইরে চলে আসে। এটাকে ভেদ করে কি করে, যে বাইরে চলে আসে। অনেক সময় স্বর্ণের খনি পাওয়া যায়, কয়লার খনি পাওয়া যায়, এগুলোর মাধ্যমে কিন্তু লৌহ আকরিকের সন্ধান, তেলের সন্ধান, গ্যাসের সন্ধান এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে কিন্তু আমরা পেয়ে থাকি। আর সুনামিটা কি? সুনামি কি বলা হয় আছে পোতাশ্রয়ের ঢেউ বা সমুদ্রের ঢেউ। এই পোতাশ্রয়ের ঢেউটা কি রকম, যে সমুদ্রে যখন কোনো ভূমিকম্প হবে তখন সমুদ্রের পানি যে প্রায় 30 ফুট উচ্চতা হয়ে কিন্তু প্রায় এরও বেশি উচ্চতা, 30 ফুট থেকে 100 ফুট উচ্চতা পর্যন্ত হয়ে তোমার সমুদ্রের পানি যে উপকূল অঞ্চলের দিকে যখন আসতে থাকে তখন তাকে কি বলা হয়, সুনামি বলা হয়। তাহলে এই যে তিনটা পরিবর্তন পৃথিবীর, এই তিনটা পরিবর্তন কিন্তু তোমার হচ্ছে আকস্মিকভাবে সৃষ্টি হয়। তিনটা পরিবর্তন আকস্মিকভাবে সৃষ্টি হয়, এটা কিন্তু পূর্বাভাস দেয়া কিন্তু যায় না। কিন্তু ওই যে পৃথিবীতে যে ধীর পরিবর্তন রয়েছে, যে ধীর পরিবর্তনগুলোর মধ্যে কি রয়েছে, বিচূর্ণী ভবন রয়েছে। যে বিচূর্ণী ভবন রয়েছে, যে বিচূর্ণী ভবন রয়েছে, নগ্নি ভবন রয়েছে, অবক্ষেপণ রয়েছে। এইরকম কিন্তু ভূমিরূপের এই অংশগুলো কিন্তু দেখা যায় আর কি। এখন দেখো যে বিচূর্ণী ভবনের যে বিষয়টা, এই বিচূর্ণী ভবনের এই অংশগুলোকে আবার কি করা হয়, যে তিনটা অংশে ভাগ করা হয়। যে যান্ত্রিক বিচূর্ণী ভবন হয়, তোমার কি হয়, যে যান্ত্রিক বিচূর্ণী ভবন হয়, তারপরে রাসায়নিক বিচূর্ণী ভবন হয়, তারপরে জৈবিক বিচূর্ণী ভবন হয়। তাহলে এই যে বিষয়টা, যে বিচূর্ণী ভবনটা কি, যে বিচূর্ণী ভবনটা হচ্ছে যে যখন কোনো ভূমিরূপের উপরে প্রাকৃতিক কোনো কারণে অথবা রাসায়নিক কোনো কারণে এই যে পৃথিবীর সূর্যের তাপ, বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি এইগুলোর মাধ্যমে কোনো আমাদের যে সমভূমি বলি, মালভূমি বলি বা পর্বত বলি,
এই ভূমির যখন উপরের ভূমির অংশকে ক্ষয় হতে থাকে, আস্তে আস্তে ক্ষয় হতে থাকে, ক্ষয় হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যেমন কি কোনো একটা শিলা একটু যদি সূর্যের তাপ পড়ে এর ভিতরে একটা টানের সৃষ্টি হয়, তখন কি হয় ওই শিলাটা ভেঙে যায়, মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওইটার ফলে হওয়াকে বলা হয় বিচূর্ণী ভবন। আর এই অংশটা হতে পারে প্রাকৃতিক উপায়ে, আর প্রাকৃতিক উপায় হলে তাকে বলা হয় যান্ত্রিক বিচূর্ণী ভবন। আর যদি কোনো রাসায়নিক পদার্থের মাধ্যমে হয় তাকে বলা হয় রাসায়নিক বিচূর্ণী ভবন। যেমন মরিচিকা পড়াকে বলা হয়, যেমন চুনের কথা আমরা বলতে পারি। আর জৈবিক যে বিচূর্ণী ভবন রয়েছে, এই জৈবিক বিচূর্ণী ভবন কীরকম, যে মানুষের দ্বারা অথবা কোনো তোমার পশু পাখির দ্বারা, মানে কেঁচো বলি না, এইগুলোর দ্বারা তোমার ভূমি যখন ক্ষয় হবে আর কি, তাকে বলা হয় হচ্ছে জৈবিক বিচূর্ণী ভবন আর কি, গাছের মাধ্যমে হতে পারে আর কি। তাহলে এই যে বিচূর্ণী ভবনের যান্ত্রিক, রাসায়নিক, জৈবিক বিচূর্ণী ভবন, এইটার ফলে ভূমিটা কি হয়, নগ্ন হয়ে যায় আর কি। এই বিচূর্ণী ভবনের ফলে ভূমিটা নগ্ন হয়ে যায়, আর নগ্নি হওয়ার মাধ্যমে সেখানে যে উপাদানটা পড়ে থাকে সেটা হচ্ছে অবক্ষেপণ আর কি। এইভাবে কিন্তু আমাদের এই ভূমিরূপগুলো কিন্তু পরিবর্তন হয়। এখন ভূমিরূপ পরিবর্তনের আরেকটা প্রধানতম অবস্থানটা হচ্ছে নদী আর কি। ভূমি পরিবর্তনের আরেকতম প্রধানতম একটা অংশ হচ্ছে নদী। যে বাংলাদেশে বা পুরো পৃথিবীতে আমরা যে নদীগুলো দেখি, এইগুলো অতি গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা নদী কিভাবে এই যে ভূমিরূপ পরিবর্তন করে, নদী কিভাবে ভূমিরূপ পরিবর্তন করে সেটা একটু আমরা দেখি। দেখো যে নদীর যদি আমরা উৎপত্তি ধারা একটা কথা বলি, নদী সচরাচর কোথায় উৎপত্তি লাভ করে? নদী কিন্তু সচরাচর এই যেমন বড় বড় পর্বত বা হ্রদ এই সকল অঞ্চলে কিন্তু নদীর উৎপত্তি হয়। এখন নদী উৎপত্তি হয়, কিন্তু নদী উৎপত্তি হয়ে কোথায় যায়? এই যে পানির একটা সাধারণ ধর্ম কি জানো, পানিটা উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে আসতে থাকে। আর এই পাহাড়ি অঞ্চল যেহেতু ঢাল বিশিষ্ট, সেহেতু এই যে পৃথিবীতে যে মেঘগুলো আমরা দেখি, এই মেঘগুলো পাহাড়ে জমা হয়। এখানে জমা হওয়ার পরে এখানে বৃষ্টিপাত হয়, ওই বৃষ্টির পানি পাহাড়ের পাদদেশস্থ ভূমিরূপ হয়ে এই পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভূমিরূপ, এই নদী কিন্তু পরিবাহিত হয়ে একদম সমুদ্রে কিন্তু পতিত হয়। এখানে আবার তোমার এই যে মেঘের কারণে, পাহাড়ের উচ্চতার কারণে এখানে তোমার কি হয়, যে বরফও কিন্তু থাকে, বরফ জমা থাকে। আবার এই স্থানে তোমার মেঘ থেকে যে পানি পাওয়া যায়, সেই পানি সেইগুলো কিন্তু কি হয়, এইভাবে কিন্তু তোমার ভূমিরূপ কিন্তু সৃষ্টি হয়। নদীর কিন্তু গতিধারা কিন্তু সৃষ্টি হয়। নদীর গতিধারা কিভাবে সৃষ্টি হয়? নদীর গতিধারা এখন কি, নদী কি সোজা যাবে নাকি কিভাবে যাবে? নদী মূলত যায় যে তোমার এই নদী পানিটা যেই স্থানের ভূমিটা অতি দুর্বল, ক্ষয়প্রাপ্ত হয়, বালি জাতীয় মৃত্তিকা, সেইগুলো ক্ষয়ীভূত হয়ে এই নদীর গতিধারা কি হয়, এভাবে আস্তে 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 করে এইভাবে কিন্তু সমুদ্রে পতিত হয়। এখন এই যে পয়েন্টটা একটু তোমরা দেখো, যে সমুদ্রের যে গতিপথ আমি তোমাদেরকে দেখালাম, সমুদ্রের যে গতিপথটা দেখালাম, এটা কিভাবে এসেছে? সমুদ্রের যে গতিপথটা আমরা দেখলাম, এই গতিপথের এই অংশটা দেখো, এই গতিপথের এই অংশটা যেই জায়গায় শিলাটা দুর্বল, সেই জায়গা দিয়ে কি করছে, বা নিম্ন ঢাল দিয়ে এই নদী কিন্তু এইভাবে কিন্তু চলছে আর কি। তার মানে দেখো নদীর গতিপথ কিন্তু আঁকা বাঁকা হয়ে থাকে। এই বিস্তীর্ণ জনপদের মধ্য দিয়ে চলতে চলতে একদম সর্বশেষ পর্যায়ে একদম সমুদ্রে কিন্তু মোহনায় কিন্তু এটা পতিত হয়। এখন এই যে নদীর যে গতিধারা, এখানে একটা পর্যায় রয়েছে। তিনটা পর্যায় কি রয়েছে? নদীর এই স্থানে যে একদম যে তোমার যে যৌবন পর্যায় যেটাকে বলা হয়, যে একদম যৌবন পর্যায়ে যে এই ক্ষয় কাজ করে আর কি, নদীর এই স্থানে কি হয়, যে ক্ষয় কাজ করে, তারপরে এইদিকে আছে বহন কাজ করে, আবার এইখানে সঞ্চয় করে। তাহলে এই যে নদীর যে স্থানটা দেখো, এগুলোর ফলে যে প্রথমে একদম ঢাল হওয়ার কারণে এই স্থানে প্রচুর পরিমাণে ঢাল হয়। এইটার ফলে কি হয়, মানে এই স্থানে ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয়।
ভি আকৃতির কিন্তু উপত্যকা কিন্তু সৃষ্টি হয়। তাহলে এই যে ভি আকৃতির উপত্যকা কিভাবে সৃষ্টি হয়? যেখানে নদীর তোমার গতিপথ, মানে যেখানে নদীর সবচেয়ে বেশি পানি কিন্তু আসে আর কি, সে যেই পথ দিয়ে ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয়। কিন্তু ভি আকৃতির উপত্যকা যদি অধিক পরিমাণে কিন্তু গভীর হয়, তখন তাকে কি বলা হয়? ক্যানিয়ন বলা হয়। তাকে কি বলা হয়? ক্যানিয়ন বলা হয় থাকে। তাহলে এইভাবে কিন্তু নদীর যে তোমার এইভাবে যে নদীর ক্ষয় কাজের ফলে যে নদীর যে গতিপথ, এইগুলোর কিন্তু নামকরণ কিন্তু মূলত করা হয়। নদীর যে গতিপথ এইভাবে কিন্তু নামকরণ করা হয়। এখন এগুলোর ফলে নদী এগুলো বহন করে নিয়ে যাচ্ছে বা সঞ্চয় করে নিয়ে যাচ্ছে। আবার সঞ্চয় করার ফলে এখানে কি হয়? নদীর মোহনায় যে অঞ্চলগুলো রয়েছে, এইখানে কিন্তু তোমার পলল পাখা এইগুলো কিন্তু সৃষ্টি হয় আর কি, পলল পাখা সৃষ্টি হয়। আর এগুলোর ফলে কিন্তু নদীর এই ধরনের বিভিন্ন রূপগুলো কিন্তু আমরা দেখতে পাই আর কি। আর নদী সচরাচর কি করে? পলি বহন করে নিয়ে আসে। এই যে উঁচু ভূমি থেকে নদীটা কি করে? পলি বহন করে। কিন্তু নদীর এই অবস্থাকে দুইটা অংশে ভাগ করা হয়। যে নদীর একটা অংশ হচ্ছে শাখা নদী রয়েছে, আর একটা হচ্ছে উপনদী রয়েছে। নদীর কয়টা অংশ রয়েছে? দুইটা অংশ রয়েছে, একটা শাখা নদী আর একটা হচ্ছে উপনদী রয়েছে। এখন শাখা নদী কি আর একটা উপনদী কি, এইটা একটু আমরা দেখি। যে উপনদীটা হচ্ছে, উপনদী কি সবসময় মনে রাখবা। আমি যদি এখানে একটু লিখি, এখানে আছে হ্রদ, এই যে হ্রদ রয়েছে, যখন কোনো নদীর গতিধারা কোনো হ্রদ অঞ্চল থেকে সৃষ্টি হয়ে মেইন নদীতে পড়বে, মেইন হ্রদ অঞ্চল থেকে সৃষ্টি হয়ে মেইন নদীতে পড়বে, একে বলা হয় হচ্ছে উপনদী। এটা কি বলা হয়? দেখো যে একটা হ্রদ অঞ্চল থেকে, হ্রদ থেকে যে চারদিকে কিন্তু স্থলভাগ, কিন্তু এখানে পানি, কিন্তু এই স্থান থেকে যে জলধারাটা সৃষ্টি হবে তাকে বলা হয়, যখন মেইন একটা প্রধান নদীতে আসবে তাকে বলা হয় উপনদী। কিন্তু যখন কোনো মেইন নদী থেকে তোমার মেইন নদী থেকে সৃষ্টি হয়ে আর একটা নদী কি হবে? যে অন্য একটা জলধারায় পড়বে আর কি, গতিধারায় যাবে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় কিন্তু শাখা নদী। তাকে কি বলা হয়? শাখা নদী। তাহলে এই যে উপনদী এবং শাখা নদী, এইগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু আসে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে আর কি। সিয়াম আহমেদ বলতেছে যে মোহনা কি? সিয়াম আহমেদ বলছে মোহনা, মোহন এটা হচ্ছে একটা নদী, এই যে পরিবহন করে নিয়ে আসে একদম যখন সমুদ্রে পতিত হয়, সমুদ্রে যখনই পতিত হয়, সমুদ্র পতিত হওয়ার আগ পর্যন্ত নদীর ওই অংশকে বলা হয় নদীর মোহনা। নদীর অংশকে কি বলা হয়? নদীর মোহনা। এই যে আমরা এখন, তুমি একটা বুঝতে পারলা যে নদীর মোহনা বলতে কি বোঝায়? যে নদীর উপনদী, যেমন বাংলাদেশের যে তোমার যে তিস্তা রয়েছে, বাংলাদেশের তিস্তা নদী সম্পর্কে তো জানো। তিস্তা নদী এরকম একটা হ্রদে উৎপত্তিত হয়ে যমুনা নদীতে মিলিত হয়েছে। যেমন উপনদী হিসেবে কি? যে যমুনা নদীতে, যে যমুনার যে তিস্তা নদী, এই যে তিস্তা নদী, এটা হচ্ছে যমুনা নদীর উপনদী। যে তিস্তা নদী কোন নদীর উপনদী? যমুনা নদীর কিন্তু একটা উপনদী রয়েছে। আবার তোমার হচ্ছে এই যে পদ্মা নদী রয়েছে না, পদ্মা নদীতে যে পদ্মা নদী থেকে আরেকটি নদী গড়াই সৃষ্টি হয়েছে। যেমন এটা যদি পদ্মা নদী হয়, এই নদী থেকে সৃষ্টি হয়ে গড়াই হয়ে তারপরে মধুমতি হয়ে বঙ্গোপসাগরে পড়েছে, তাকে বলা হয়েছে শাখা নদী আর কি। যেমন গড়াই আর কি, যেমন গড়াই নদী, এটা হচ্ছে কিন্তু পদ্মা নদীর একটা শাখা নদী আর কি। তাহলে এই যে নদীর যে ধারাগুলো আর কি, যে কিভাবে উৎপত্তি হলো, তারপরে সেখানে ক্ষয়ভূত হলো, বহন করলো, সঞ্চয় করলো, এবং এইগুলোর ফলে নদীর অভ্যন্তরে এই যে বিভিন্ন প্রকৃতির কিন্তু নদীর গতিপথ বিশিষ্ট ভূমিরূপ কিন্তু সৃষ্টি করে। এখন যদি বলি বাংলাদেশের ভিতরে যে সকল নদীগুলো সৃষ্টি হয়েছে, কিভাবে উৎপত্তি লাভ করেছে, যেমন পদ্মা নদী আর কি। পদ্মা নদী যে গঙ্গোত্রীয় হিমবাহ থেকে কিন্তু পদ্মা নদীর উৎপত্তি হয়েছে। আর তারপরে তোমার ব্রহ্মপুত্র নদ বা সেটা পরবর্তীতে যমুনা নদী নামকরণ করা হয়েছে। ব্রহ্মপুত্র নদ কোথায় উৎপত্তি লাভ করেছে? যে মানস সরোবরে আর কি। যে এগুলো সবই হিমালয়ের শাখা আর কি। মানস সরোবরে কিন্তু হিমালয়ের এই মানস সরোবর, কৈলাস টিলার যে মানস সরোবরে কিন্তু ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে আর কি।
তাহলে এইভাবে কিন্তু তোমার তারপরে চট্টগ্রামে যে তোমার কর্ণফুলী নদী এইভাবে কিন্তু এই উৎপত্তি লাভ করেছে হচ্ছে আরাকান পর্বতের এই দিক থেকে আর কি। তাহলে আমরা এক কথা বুঝতে পারলাম যে এই যে ভূমিরূপ পরিবর্তন হচ্ছে আমাদের, বা আমাদের এই ভূমিরূপ পরিবর্তনের জন্য কিন্তু এই যে আকস্মিক পরিবর্তন, তারপরে তোমার ধীর পরিবর্তন, এর ফলে যে নদীর যে গতিধারা সৃষ্টি, এইগুলো কিন্তু আমরা শিখলাম আর কি। এই যে নদী সম্পর্কে প্রশ্ন প্রতি মানে তোমার যে বিসিএস পরীক্ষা বলো, অ্যাডমিশন বলো, সব জায়গায় আসে, এবং এমনকি আমাদের এই যে একাডেমিক শাখায় যে তোমাদের যারা ইন্টারে রয়েছে তোমাদেরও কিন্তু এইখানে কিন্তু পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো আসে আর কি। আমাদের ভূগোলের ক্ষেত্রে যেমন চতুর্থ অধ্যায়ে দেখি যে বায়ুমণ্ডল, যে আমরা এখন বায়ুমণ্ডল অধ্যায়টা দেখি যে বায়ুমণ্ডল অধ্যায়ে কি কি আলোচনা রয়েছে। দেখো যে আমরা আসলে যেহেতু বেসিক ক্লাস যে আলোচনা করছি, এজন্য অধ্যায়ের যে মেইন টপিকস রয়েছে এগুলো কি কি আলোচনা রয়েছে এইগুলোর কিন্তু আলোচনা আমরা করছি আর কি। ঠিক আছে, আচ্ছা আমরা যারা ক্লাসে আছি স্টুডেন্ট আমাদের অনেক কম, তারপরেও ক্লাসটা নিচ্ছি যাতে তোমরা এগুলো পরবর্তীতে যখন দেখবা আর কি এগুলো বেসিক কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার হবে। যে বায়ুমণ্ডল আমাদের এই যে পৃথিবী, এই যে পৃথিবীর চারপাশে, আমাদের যে পৃথিবীর চারপাশে যে বায়ু দ্বারা কিন্তু বেষ্টন করা রয়েছে, কি দ্বারা বেষ্টন করা রয়েছে, যে বায়ু দ্বারা কিন্তু আমাদের চারপাশে বেষ্টন করা রয়েছে। এখানে বায়ু বলতে কি কি রয়েছে, ধূলিকণা রয়েছে, বিভিন্ন ধরনের ধূলিকণা রয়েছে, আবার তোমার বাষ্পীয় কণা রয়েছে, জলীয় কণা রয়েছে, এগুলো কিন্তু সবই রয়েছে। আর এইগুলো থাকার ফলে আমাদের এই পৃথিবীর যে চারপাশের এই অংশ, এইগুলোকে আমরা এক কথায় আমরা 5টা অংশে ভাগ করি। কয়টা অংশে ভাগ করি, যে 5টা অংশ লেয়ারে ভাগ করি। যেমন আমরা যদি পৃথিবীর এই অংশ যদি এইভাবে দেখাই, এটা পৃথিবী, এবং এই পৃথিবীর উপরে যে তোমার যে ভূমিরূপ রয়েছে আর কি, সরি এই যে বায়ুমণ্ডল রয়েছে, এই বায়ুমণ্ডল হচ্ছে প্রথমে হচ্ছে ট্রপোস্ফিয়ার, যে ট্রপোস্ফিয়ার স্তর, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আর পঞ্চমটা হচ্ছে এক্সোস্ফিয়ার। তাহলে এই যে বায়ুমণ্ডলের মধ্যে 5টা স্তর রয়েছে, এই স্তর কি এমনি কি দেওয়া হয়েছে? না, এর একটা কারণ রয়েছে। কারণ দেখো যে বায়ুমণ্ডলের যে তোমার একদম ভূপৃষ্ঠ থেকে শুরু করে তোমার সর্বোচ্চ 20 কিলোমিটার, কিন্তু ধরা আছে 16 কিলোমিটার আর কি, এর মধ্যে আমাদের যত ধরনের ঝড়, বৃষ্টি, মেঘ, এই যে ঝড়, বৃষ্টি, মেঘ যা কিছু দেখি আমাদের বায়ুমণ্ডলে কিন্তু এই ট্রপোস্ফিয়ার স্তরের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু মানে সবচেয়ে হয়ে থাকে। সচরাচর যে আমরা যদি এবার প্লেনগুলো রয়েছে না, এই প্লেনগুলো কিন্তু এই ট্রপোস্ফিয়ার স্তরের মধ্যে রয়েছে। কিন্তু এটা বায়ুমণ্ডলের সবচেয়ে অতি গুরুত্বপূর্ণ একটা স্তর, যেটা জীবজগতের বেঁচে থাকার জন্য এই ট্রপোস্ফিয়ার স্তরটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর তারপরে হচ্ছে তোমার 20 কিলোমিটার থেকে শুরু করে 50 কিলোমিটার, যে মানে 30 কিলোমিটার এই অংশে, এটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার, বায়ুমণ্ডলের দ্বিতীয়তম স্তর। এই স্তরের মধ্যে তোমার হচ্ছে 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে, 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে এখানে হচ্ছে ওজোন নামক একটা স্তর রয়েছে। ওজোন নামক স্তর রয়েছে O3। এই ওজোন গ্যাস কি করে, যে পৃথিবী পৃষ্ঠ থেকে যে সূর্যের অতিবেগুনি রশ্মি রয়েছে, যেটাকে কি করে, যে এই অতিবেগুনি রশ্মি যাতে এই পৃথিবীতে আসতে না পারে, এই কারণে ওজোন গ্যাসটা সেখানে কি ছাদ আকারে থাকে, এই জন্য সৌর পদ্মা বলা হয় ওজোনোস্ফিয়ারকে। আর দ্রুতগামী যে জেট বিমানগুলো রয়েছে এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কিন্তু এই দ্রুতগামী জেট বিমানগুলো চলে, কারণ এই স্তরের ভিতরে কোনো ধরনের বায়ু নয়,
একদম বায়ু শূন্য থাকে। তবে এই স্তরগুলোর মধ্যে আমরা যত উপরে উঠব তত বায়ুর তাপমাত্রাটা কিন্তু কমতে থাকে। মানে প্রতি তোমার হচ্ছে 1 কিলোমিটার উচ্চতায় যে 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু কমতে থাকে। তাহলে এই যে তাপমাত্রা দেখো আস্তে আস্তে কমে তারপরে আবার বাড়ে তারপরে আবার কমে, এই 3টা স্তর এইভাবে ওঠানামা করে সমভাবে। এই জন্য এই যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই 3টা স্তরকে একত্রে বলা হয় সমমণ্ডল। কিন্তু এই যে তোমার এক্সোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ার, এই 2টা স্তরের ভিতরে কিন্তু তোমার এই যে আয়নোস্ফিয়ারে আয়ন তোমাদের বেতার তরঙ্গ নিঃসৃত হয়, আর এক্সোস্ফিয়ারের ভিতরে কিন্তু এই যে বায়ুর সকল ধরনের যে তোমার হিলিয়াম, হাইড্রোজেন, এই সকল গ্যাস কিন্তু এক্সোস্ফিয়ার স্তরে থাকে। তাহলে এই যে একটা বায়ুমণ্ডলের যে গ্যাসীয় অংশ দ্বারা যে পুরো পৃথিবীতে যে বেষ্টন করে রয়েছে, এগুলো কিন্তু বায়ুমণ্ডলের জন্য অতি গুরুত্বপূর্ণ। এখন আমরা যদি এই বায়ুমণ্ডলকে স্বাভাবিকভাবে না রাখি, বায়ুমণ্ডলের যদি যত্ন না নিই, সচেতন না হই, তাহলে আমাদের এই যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে, বায়ু দূষণ হবে, তাহলে আমাদের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রাটা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে, অনেক অঞ্চল কিন্তু ডুবে যাবে পৃথিবীতে। তোমার সূর্যের তাপ কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু আমাদের দেখো বর্তমানে তাপমাত্রাটা কিন্তু অধিক হয়ে যাচ্ছে, এটার ফলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আর কি, তাই না? তাহলে এই যে বায়ুমণ্ডলের একটা অধ্যায় যেটা আমরা কিন্তু পড়েছি আর কি। এখন আমরা যদি পঞ্চম অধ্যায়ের যে আলোচনা হচ্ছে, পঞ্চম অধ্যায়ের যে আলোচনা যে জলবায়ুর উপাদান, এই যে জলবায়ুর উপাদান, এই যে জলবায়ু কি, যে আমাদের যে পৃথিবীর কথা আমরা বলছি, এই যে আমাদের যে পৃথিবী, এই যে আমাদের পৃথিবী, এই যে পৃথিবীর চারপাশে আমরা বলছি যে বায়ুমণ্ডল রয়েছে, তাই না? পৃথিবীর চারপাশে যে অদৃশ্য যে বায়ুমণ্ডল রয়েছে, এই বায়ুমণ্ডল কিন্তু আমাদের কিন্তু বিভিন্নভাবে কিন্তু কাজে লাগে আর কি। আমাদের অক্সিজেন বলো, নাইট্রোজেন বলো, হাইড্রোজেন বলো, কার্বন ডাইঅক্সাইড বলো, সব কিছু কিন্তু এই বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে। তবে এই যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় এই জলবায়ুগত তারতম্য দেখা যায়, এটার ফলে পৃথিবীতে বিভিন্ন ধরনের জলবায়ু অঞ্চল সৃষ্টি হয়েছে। এখন আমরা যদি জলবায়ুর যে উপাদানগুলোর যদি আলোচনা করি, যেমন এই যে বায়ুর তাপমাত্রা, এই যে বায়ুর তাপমাত্রা 5টা উপাদান রয়েছে, যে আর্দ্রতা, বায়ু প্রবাহ, বায়ুর চাপ, বাড়িপাত। তাহলে এই যে 5টা অংশ রয়েছে, এই 5টা অংশ যে আমাদের জলবায়ুর উপাদান, এবং এই জলবায়ুর উপাদান দেখো কত গুরুত্বপূর্ণ। যে পৃথিবীর সূর্য যদি পৃথিবীর যেতে যে তাপ দেয় আর কি, সূর্য পৃথিবীতে যে তাপ দেয় সব জায়গায় কিন্তু সমভাবে দেয় না। এই যে পৃথিবীতে সূর্য অনেকটা তির্যকভাবে কিন্তু কিরণ দেয়, আবার পৃথিবীতে যে একদম নিরক্ষরেখা বরাবর যে অঞ্চল রয়েছে 0 ডিগ্রি অক্ষাংশ, এই নিরক্ষরেখা বরাবর কিন্তু সূর্যের তাপটা সর্বাধিক থাকে আর কি, এবং সেখানে দিন রাত্রি প্রায় সমান থাকে আর কি। একে বলা হয় যে তোমার নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এই যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সকল অঞ্চল কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে পড়ে। এই জন্য এই সকল অঞ্চলে সারা বছর কিন্তু লম্বভাবে কিরণ দেয়, দিন রাত্রির পার্থক্য হয় না। এই স্থানে তোমার হচ্ছে এই যে প্রত্যেক দিন পরিচালন প্রক্রিয়ায় কিন্তু বৃষ্টিপাত হয় আর কি। তাহলে এই যে বায়ুর তাপমাত্রা একে আমরা দেখতে পাই, যেমন মেরু অঞ্চলে যদি যাও সেখানে কিন্তু সূর্যের তাপ, আচ্ছা ঠিক আছে, শেষ করে দিব। তা এই ঠিক আছে, এই যে বায়ুর তাপমাত্রা, এগুলোর ফলে দেখো মেরু অঞ্চলে কিন্তু বরফে থাকে সূর্যের তাপমাত্রা না থাকার কারণে আর কি। তারপরে আর্দ্রতাটা হচ্ছে একটা জলবায়ুতে কি পরিমাণে জলীয় বাষ্প থাকে আর কি। এই জলীয় বাষ্পের উপরে নির্ভর করে সে আর আর্দ্রতাকে কতটুকু পরিমাণে ধারণ করতে পারে আর কি, সেটাকে আর্দ্রতা ধরা হয়। আর বায়ু প্রবাহটা হচ্ছে বায়ুটা আসলে কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে আর কি। এটা যে
এটা উচ্চ বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ একসাথে আলোচনা করা যায় যে বায়ুটা উচ্চ চাপ থেকে নিম্নচাপ অঞ্চলে বিরাজ করে। সরি আচ্ছা চলছে কিনা সেটা দেখো। ওকে, তাহলে আমাদের দেখো স্ক্রিন একটু চলে গেছে। আমি লাস্টের কিছু অংশ একটু আলোচনা করি যে পৃথিবীতে আমরা যে বায়ু আমরা যে জলবায়ুর যে উপাদানগুলো দেখলাম, এই জলবায়ুর উপাদান পাঁচটা, এই পাঁচটা জলবায়ু অঞ্চল, এই পাঁচটা জলবায়ু অঞ্চল আমাদের পুরা জলবায়ুকে পরিবর্তনের জন্য কিন্তু যে নিয়ামকগুলো রয়েছে এগুলো কিন্তু প্রভাব বিস্তার করে। আর এগুলোতে এই পৃথিবীতে এই জলবায়ু অঞ্চল সৃষ্টি হয়েছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল আর কি। ওকে, আমরা এত সময় পর্যন্ত যে আলোচনাগুলো করলাম এগুলো আমাদের ভূগোলের যে একটা বেসিক যে আমাদের যে প্রাকৃতিক ভূগোল এক কথায় বলতে পারি, যেটা ভূগোল প্রথম পত্রে পড়ানো হয়, এবং আমরা ভূগোল দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যে মানব ভূগোল রয়েছে, মানুষের সাথে সম্পর্কিত ভূগোলের যে অংশটা সেটা আমরা ভূগোল দ্বিতীয় পত্রের আলোচনা কিন্তু করি। তবে আমাদের এত সময় পর্যন্ত যে আলোচনা করলাম একদম ভূগোলের বেসিক যে অংশগুলো ছিল। আর যেহেতু তোমরা যারা এইচএসসি 27-এর রয়েছো, তোমাদের এখনো অনেকেই ভর্তি হও নাই এবং আমাদের সাথে অনেকেই কানেক্ট হও নাই, এই কারণে অথবা স্টুডেন্ট কম ছিল। তোমরা যারা পরবর্তীতে আমাদের সাথে কানেক্ট হবা, আশা করি আমাদের পড়ালেখার সাথে সংযুক্ত হবে এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস হবে এবং প্রত্যেকটা বিষয় গঠনমূলকভাবে আলোচনা হবে। সেই পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকো, ভালো থেকো, সুস্থ থাকো। তোমাদের জন্য দোয়া রেখে আমাদের আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। দেখা হবে কোনো একটা সময়ে এবং অবশ্যই আমাদের যে ব্যাচগুলো রয়েছে তোমরা সংযুক্ত হবা, সেই স্থানে আমরা ক্লাস করব। এবং এরপরে তোমাদের এখন যুক্তিবিদ্যা ক্লাস হবে, আর তোমরা যুক্তিবিদ্যায় সবাই ক্লাস করো যাদের আছে। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাস এখানে রাখলাম। আসসালামু আলাইকুম।